গত ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড কমপ্লিট করছি এবং 2019 সালের যে সমস্ত প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো 2019 সালের প্রশ্নগুলো দেখছি যে আমাদের এই যে এগুলো যে সলভ করতেছি এগুলো যে করতেছি আসলে হচ্ছে কিনা, পরীক্ষায় আসলে আমরা পারবো কিনা। তো 2019 সালের সবগুলো প্রশ্ন আমরা দেখছি, দেখা যাচ্ছে কি আমরা যদি এগুলো করে ফেলতে পারি 16, 18, 19 হুবহু সেম। আমার টার্গেট থাকে মোটামুটি 4টা বোর্ড ক্লিয়ার করে দেওয়া, 4টা সাল ক্লিয়ার করে দেওয়া টার্গেট থাকে আর কি। মানে যেগুলো করছি এগুলোই হচ্ছে সেম। তো এখানে দেখেন এই যে বিফোর আফটার খুবই খুবই গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম ভার্ব হিসেবেও আসে বিফোর আফটার। তো এই অংশটা আমি যে এখানে কার্সর নাড়াচ্ছি, মাউস নাড়াচ্ছি, এটা বিফোরের পূর্বের পূর্বের অংশ হচ্ছে এটা, তাই না? বিফোরের পূর্বের অংশ হচ্ছে এটা, অর্থাৎ সামনের অংশ হচ্ছে এটা। আফটার পরে, পরের পরের অংশ হচ্ছে এটা। আবার বলছি, বিফোর শব্দের অর্থ পূর্বে, পূর্বের পূর্বের অংশ হচ্ছে এই সামনের অংশটা। আফটার অর্থ হচ্ছে পরে, পরের পরের অংশ হচ্ছে হচ্ছে এটা। তো সবসময় মনে রাখবেন যে বিফোরের বিফোরে, অর্থাৎ বিফোর শব্দের অর্থ পূর্বে, পূর্বের পূর্বে, পূর্বের পূর্বে সবসময় বিফোর যদি সেন্টেন্সে থাকে আর কি। তো বিফোরের বিফোরে সবসময় পাস্ট পারফেক্ট। আফটার শব্দের অর্থ পরে, পরের পরে সবসময় পাস্ট পারফেক্ট। আবার বলছি, বিফোরের বিফোরে পাস্ট পারফেক্ট, আফটারের আফটারের পরের পরে সবসময় পাস্ট পারফেক্ট। আচ্ছা, আমি ছোট করে আরেকটা কথা বলে দিই। আমি আপনাদের জন্য রাইটিং পার্টটা এমন ভাবে রেডি করতেছি একেবারে অ্যান্সার সহ। আমি একটা নাম দিয়ে দিলাম, আপনারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন, পাবেন না। এগুলো আমি অনেক পেস্ট করে আসছি, ওই জন্য আমি রাইটিং পার্টটা অর্থাৎ প্যারাগ্রাফ তারপর যা যা আছে ওই পার্টগুলো আমি রেডি করতেছি অ্যান্সার সহ, যাতে করে আপনাদের একদম খুঁজতে না হয়, যা দিছি ওইখান থেকে যেন কি করে নিতে পারেন। তো এইভাবে সাজাচ্ছি যে আমি একটা ফরম্যাটও দিয়ে দিব, রাইটিং এর একটা ফরম্যাট দিয়ে দিব। কখন দিবেন? এই সপ্তাহখানেকের মধ্যে ইনশাআল্লাহ একটা একটা দিয়ে দিব। প্রথমে ইমেল দিয়ে শুরু করবো, তো সপ্তাহখানেকের মধ্যে একটার পর একটা দিয়ে দিব। একটু সময় নিচ্ছি যে আমি চেষ্টা করতেছি একটা ফরম্যাট দেওয়ার জন্য, অর্থাৎ একটা ফরম্যাট যদি অ্যাপ্লাই করেন তাহলে সব ইমেল আপনি লিখতে পারবেন। দুইটা দুইটা রিপোর্টের ফরম্যাট যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে সব রিপোর্ট আপনারা লিখতে পারবেন। এভাবে করে আমি বোঝানোর চেষ্টা করতেছি, বুঝাতে পারছি? তো এই জন্য একটু লেট হচ্ছে। ফরম্যাট গুলো যদি ওই যে সায়েন্সে জাহাজ স্যার যেভাবে পড়াই টাইপ 1 টাইপ 2 ওরকম, মানে আমি চাচ্ছি যে একটা মানে এক ধরনের একটা ফরম্যাট দিয়ে দিব। কমেন্ট করুক না করুক, আমি যেগুলো দিব কমেন্ট করুক না করুক, কিন্তু ফরম্যাটটা কমেন্ট করে যাবে। ওই ফরম্যাট 2-3 লাইনের একটা ফরম্যাট মাথায় রাখলে তারপরে লিখতে পারবেন। এভাবে একটা মানে বোঝানোর চেষ্টা করছি, প্রায় শেষ করে নিয়ে আসছি আর কি, শেষের প্রতি চলে আসছি। একটার পর একটা আমি দিয়ে দিব, যেমন প্রথমে চেষ্টা করবো ইমেল দেওয়ার জন্য। এভাবে সবকিছু একটার পর একটা দিয়ে দিব, যাতে করে আপনাদেরও পক্ষে অসুবিধা না হয় আর কি। তো এখানে দেখেন বিফোরের বিফোরে পাস্ট পারফেক্ট, আফটারের আফটারে পাস্ট পারফেক্ট। এখানে একটা খালি জায়গা আছে, এখানে একটা খালি জায়গা আছে, খালি জায়গায় সবসময় পাস্ট ইন্ডিফিনিট হবে। এই খালি জায়গা, এখানেও খালি জায়গা। আবার বলি, বিফোরের বিফোরে পাস্ট পারফেক্ট, আফটারের আফটারে পাস্ট পারফেক্ট। তো বিফোরের পরে যে খালি জায়গা আছে, আফটারের পূর্বে যে খালি জায়গা আছে, এই খালি জায়গা এই খালি জায়গায় দুই জায়গা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরেন আমি এই সেন্টেন্সটা এভাবে বললাম, দেখেন এখানে হি হ্যাড প্লট দ্য ল্যান্ড বিফোর। দেখেন সেন্টেন্সে অর্ধেক আছে কি বিফোর পর্যন্ত। আমরা জানি বিফোরের বিফোরে পাস্ট পারফেক্ট, দেখেন এখানে পাস্ট পারফেক্ট দিছে, খালি জায়গায় হবে কন্টেন্টস পাস্ট ইনডিফিনিট। হি সল্ট দ্য সিডস, অর্থাৎ মানে বীজ রোপণের পূর্বে সে এখানে কি করেছে,
ফ্লো করেছে ওই কি মাটিগুলো নিয়ে গিয়েছে আর কি, চাষাবাদের উপযুক্ত করেছে। তো এই সেন্টেন্সে দেখেন বিফোরে পাস্ট পারফেক্ট, আবার এখানে যে খালি জায়গাটা আছে এখানে জায়গায় পাস্ট ইনডিফিনিট। তো এখানে দেখেন আফটারে পাস্ট পারফেক্ট, এখানে যে খালি জায়গা আছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সটা আমি সেন্টেন্সটা এভাবে রেডি করলাম, আই মেট হিম আফটার। আমরা জানি আফটারে পরের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর খালি জায়গা যেটা এখানে পাস্ট ইনডিফিনিট হয়। তো এখানে দেখেন আফটারে এমন ভাবে সেন্টেন্স দিতে হবে যাতে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। আই মেট হিম আফটার হি হ্যাড রিটেন আ লেটার। সে একটু লেখার পরে আমি তার সাথে কি করেছি, যোগাযোগ করেছি। তো ব্যাপারটা আপনারা লক্ষ্য করেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? এই দুটো নিয়ম ক্লিয়ার হয়েছে? বলেন, খুশি? ক্লিয়ার? খুশি? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তারপর রাকিব, জি স্যার। মুনতাসির, অরূপ, জি স্যার, ক্লিয়ার। ঋতু, Yes, sir. সাত, Yes, sir. সাত, কই সাত? তাদের কোনো সারা শব্দ নাই। আসেন আবার টু টু, টু টু। এখানে দেখেন খুবই সহজ, খুবই সহজ। এই নিয়মটা আগেও অনেকবার পড়াইছি, এখানে এত কিছু দেখার দরকার নাই, জাস্ট এটাই হচ্ছে নিয়ম, এই যে এটাই হচ্ছে নিয়ম। আমি এবার সেন্টেন্সে চলে যাই। ইট ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ। ইট ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ, অর্থাৎ এই টু আর টু এর মধ্যে, এই টু আর টু, লক্ষ্য করেন এখানে টি ও ও আর এখানে হচ্ছে টু, এই দুটোর মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, এই দুটোর মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। ইট ইজ টু ডিফিকাল্ট, কেমন ডিফিকাল্ট, কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ইট ইজ টু ডিফিকাল্ট ফর হিম, এটা তার জন্য অনেক বেশি কঠিন টু সলভ, মানে এটা এতই কঠিন যে সে সলভ করতেই পারে না। একটা হিডেন নো বা নট থাকবে, একটা হিডেন নো বা নট থাকবে। তো এখানে দেখেন, তবে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে, এখানে এই টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এই যে আমি এখানে লিখে দিয়েছি দেখেন, সাবজেক্ট ভার্ব, টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপর ফর থাকলে থাকবে, নাহলে না থাকবে, সমস্যা নেই। তারপর যে টু আছে ওই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ধরেন এখানে, যেমন ধরেন দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, একটা সেন্টেন্স দেখেন, এই টু এবং এই টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে এবং এই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এই দুটা কথা, কিন্তু অর্থটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। কিরকম ভিন্ন হবে? একটা নো বা নট আসবে। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, মানুষটা এতই দুর্বল যে সে হাঁটতেই পারে না। কোথাও নো বা নট নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে নো বা নট আছে। আবার এই টু এবং এই টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, এই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এই যে এখানে লিখে দিয়েছি। সবার কাছে ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার। সহজ, অনেকবার করছি। দেখি যশোর বোর্ড 2016 কমপ্লিট করেন তো। অলরেডি এগুলো রুলস গুলো পড়ানো হয়েছে, আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম, এটা আমাকে কমপ্লিট করে দেখেন। জাস্ট যেটা ফিল আপ করতে হবে এটাই লিখে ফেলেন, লিখে আমি জিজ্ঞেস করবো আপনারা বলবেন।
কমপ্লিট হওয়ার পরে আমাদের বলবেন যে স্যার হয়েছে, কমপ্লিট হয়েছে। সবাই শুরু করেন এখন।
আর 5 মিনিট। হয়েছে? সবার হয়েছে? কমপ্লিট হয়েছে? অ্যান্সার বলবো? হ্যাঁ স্যার, অ্যান্সার বলেন। অ্যান্সার বলা শুরু করছি। যাদের হয় নাই তারা দেখেন, বুঝতে পারবেন, অ্যান্সার বুঝতে পারবেন। যশোর বোর্ডের প্রশ্ন কিন্তু মোটামুটি সবসময় কঠিন হয়, চিটাগাং বোর্ড সবসময় মাঝারি টাইপের হয়।
তবে আপনাদেরকে সবসময় বলি আপনারা পরীক্ষার্থী হচ্ছেন কত সালে 21 সালে পরীক্ষা দেবেন, তার মানে আপনারা পূর্ববর্তী 4টা বোর্ড ভালো করে দেখবেন। এর মধ্যে বেশিরভাগ 90% আমি পড়াই দিচ্ছি, 90% অলরেডি হয়ে যাচ্ছে, ক্লাসগুলোর সাথে সাথে হয়ে যাচ্ছে। 10% এদিকে ওদিকে এগুলো একটু দেখতে হবে। মোটামুটি আমি 95% কভার করে দিচ্ছি। যেমন ধরেন আপনাদেরকে 17-এর মধ্যে এগুলো হুবহু এখান থেকে কমন, 18 কমন, 20 কমন নেই, 19-এর প্রশ্নগুলোতে দেখেন আমি মোটামুটি 95-98% হয়ে যাচ্ছে। এদিক ওদিক কয়েকটা থাকবে, এগুলো নিয়ে পরবর্তীতে ডিসকাস করা হবে, এগুলো নিয়ে টেনশন করার কারণ নেই। তবে আপনি রেগুলার ক্লাসগুলো করবেন, এগুলো যদি কোনোভাবে করতে নাও পারেন, এই রেকর্ড ক্লাসগুলো সেগুলো অবশ্যই করে ফেলবেন। মাঝখান থেকে এখানে এসে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না বা বুঝতে প্রবলেম হয়ে যাবে। জিওমেট্রি ইজ ভেরি মাচ কনফিউজিং টু জিবলুর। জিবলুরের কাছে জিওমেট্রিটা খুবই কনফিউজিং। হি প্র্যাকটিসেস জিওমেট্রি আ লট সো দ্যাট, কিওয়ার্ড বা মূল শব্দ হচ্ছে সো দ্যাট, সে অনেক বেশি জিওমেট্রি প্র্যাকটিস করে যাতে করে, সো দ্যাট সিম্পল বলেছিলাম যাতে করে। সো দ্যাট এর পরে সাবজেক্ট আসে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড আসে, প্লাস অবজেক্ট আসে। আবার বলছি, সো দ্যাট এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড প্লাস অবজেক্ট। তো কুড কখন, ক্যান কখন? সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন ক্যান, সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে কুড। এখানে দেখেন প্র্যাকটিসেস, প্র্যাকটিসেস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে ক্যান হবে He এখানে। can pass in exam. হ্যাঁ, ক্যান হবে। হি গেটস আ গুড গ্রেড ইন ম্যাথমেটিক্স। তো হি ক্যান পাস ইন দ্য এক্সাম, অ্যান্সার হয়ে যাবে। আমার সাবজেক্ট লাগতেছে, তারপর ক্যান লাগতেছে, এখানে কিন্তু অ্যান্সারটা ভুল আছে। হি ক্যান গেট হবে গুড গ্রেড ইন ম্যাথমেটিক্স, অথবা দিতে পারেন হি ক্যান পাস ইন ম্যাথমেটিক্স, এভাবে দিতে পারেন, অথবা হি ক্যান পাস। স্যার এখানে ক্যান বসে, ক্যান পড়ে নাই তো? হ্যাঁ, এটা ভুল হয়েছে। আসেন এবার সিমস এর নিয়মটা আমি বলছিলাম, গত ক্লাসে বলছিলাম, সিমস এর কিন্তু 3টা নিয়ম আছে। সিমস, এখানে দেখেন, আই কুড নট রিকগনাইজ ইউ এট ফার্স্ট, প্রথমে আমি আপনাকে চিনতে পারিনি। ইট ওয়াজ 5 years সিন্স উই, ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড লাস্ট ম্যাচ। তো সিন্স যুক্ত সেন্টেন্সের 3টা নিয়মের মধ্যে প্রথমটা ছিল, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। আবার দ্বিতীয় নম্বরে যেটা বলেছিলাম, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, এই যে এখানে পাস্ট ইনডিফিনিট আছে, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কি আসে? সাবজেক্ট, সাবজেক্টের পরে হেড, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড লাস্ট মেট। দেখেন এটা ফার্স্ট ইনডিফিনিট আছে, তার মানে সিন্স যেহেতু আছে, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট হবে, উই হ্যাড লাস্ট মেট। 5 বছর আগে আমরা কি করেছিলাম, দেখা করেছিলাম, এই কথাটা বলছি। তো বুঝতে না পারলে বলবেন, সঞ্জিদা ওয়াজ রাইটিং কোয়াইট ওয়েল ইন দ্য এক্সাম হোয়েন সাডেনলি শি, এটা ইচ্ছে মতো দিতে হবে। যেহেতু দেখেন সঞ্জিদা ওয়াজ, এটা কোনো নিয়ম নেই, কিন্তু প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিটে হবে। হোয়েন যুক্ত সেন্টেন্স, পূর্বে যে টেন্স, পরেও একই টেন্স, তবে হোয়েন, অ্যাজ, সিন্স, বিকজ এগুলো যদি থাকে একটা সেন্টেন্সে, পূর্বে যে টেন্স, পরেও একই টেন্স, তবে পূর্বেরটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে, হোয়েন এর পরেরটাও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। পূর্ণাঙ্গ সেন্টেন্স কাকে বলে? যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে। সঞ্জিদা রাইটিং, When she was unconscious. as a result she could not finish the exam with satisfaction. সে লিখছিল, ভালোভাবে লিখছিল, কিন্তু হঠাৎ করে সে ফেল সিক, এই যে পাস্ট টেন্স, অসুস্থ হয়ে পড়ে, মানে অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথে সে কি মানে সন্তুষ্টির সাথে মানে ভালোভাবে সে পরীক্ষাটা সম্পন্ন করতে পারে না। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স দিলে হবে, পূর্বে যে টেন্স, পরেও একই টেন্স। দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে।
ডোন্ট ওয়ারি। এবার আফটার দিয়ে আমি রুলস পড়িয়েছিলাম। এখানে দেখেন এই সেন্টেন্সটা অ্যাভয়েড করবেন, এটা এখানে ভালোভাবে ডেকোরেট করে নিন। আফটার আমরা জানি পাস্ট পারফেক্ট হয়, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট জানি। আফটারে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে দিয়েছে বলে পরীক্ষার উপরে প্রশ্ন যেটা হয় আর কি। এখানে সেন্টেন্স এভাবে লিখেন, হ্যাভ এর জায়গায় হ্যাড দিয়ে দেন, তাহলে এই অ্যানসারটা কারেক্ট হয়ে যাবে। হি I went to college after I had finished my study. অথবা এভাবে দিতে পারেন, এখানে হি হবে না, এখানে আই তো আছে, সাবজেক্ট তো আছে। আই এভাবে দেন, I went to library after I had finished my study. এভাবে দেন, অর্থাৎ এখানে অ্যান্সার দিবেন I went to the library after I had finished my study. আসেন এবার, Fatin was really in great danger. Fatin অনেক বড় একটা বিপদে আছে। He came to you with a view to. With a view to পরে ভার্বের সাথে কি হবে? ing. Fatin তোমার কাছে এসেছে, মানে হেল্প নেওয়ার জন্য এসেছে, বাট ইউ ডিসঅ্যাপয়েন্টেড হিম। সে অনেক বিপদে আছে, তার মানে সে আমার কাছে এসেছে কি জন্য? হেল্প নেওয়ার জন্য, বাট ইউ ডিসঅ্যাপয়েন্টেড হিম, কিন্তু তুমি তাকে কি করেছো? হতাশ করেছো। With a view to এর পরে ভার্বের সাথে ing, with a view to getting help. He came to you with a view to getting help. হেল্প পাওয়ার জন্য এসেছিল, বাট ইউ ডিসঅ্যাপয়েন্টেড হিম, কিন্তু তুমি তাকে কি করেছো? হতাশ করেছো। সুজন ওয়াজ ভেরি উইক। সুজন খুবই উইক ছিল। এই যে এটা ঠিক করে লিখবেন, কিন্তু আমি বলছি অ্যান্সার। সুজন ভেরি উইক, সুজন খুবই উইক ছিল, বাট হি হ্যাড টু ক্যারি আ বিগ বক্স। কিন্তু তাকে একটা বড় বক্স কি করতে হয়েছে? ক্যারি করতে হচ্ছিল। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর এর পরে এখানে সুজন দিতে পারেন, ফর হিম অথবা সুজন, টু ক্যারি, হিম টু ক্যারি। টু সুজনও দিতে পারেন অথবা কি হিম দিতে পারেন। তো দেখেন 1 নম্বরে সুজন ওয়াজ ভেরি উইক, সুজন খুবই উইক ছিল, বাট হি হ্যাড টু ক্যারি আ বিগ বক্স। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর হিম, এটা মানে অনেক বড় ছিল, ফর হিম টু ক্যারি। দেখেন যেভাবে কমপ্লিট করতে বলেছিলাম, টু এর পরে অবশ্যই কি আসবে? টু আসবে। আবার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবেন। জি নাম্বারে আসেন, দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর ভেরি পুয়ার। আমাদের দেশের ফার্মার অনেক বেশি পুয়ার, বাট দে ক্যান ওয়ার্ক হার্ড। তারা অনেক ভালো পরিশ্রম করতে পারে। ওই যে ইফ এর নিয়মটা, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ দ্য ব্যাংক গিভস দেম লোন অন ইজি টার্ম, যদি ব্যাংক তাদেরকে ভালো টার্মে ভালো শর্তে লোন দেয়, দে ক্যান চেঞ্জ দেয়ার লট, তারা তাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে। এই যে এখানে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েছে, বলেছে কি যদি ব্যাংক তাদেরকে সহজ শর্তে লোন দেয়, ভাগ্যটা পরিবর্তন করতে পারে। এরপরে আসি, স্যার ওখানে লিড এ হ্যাপি লাইফ they can lead a happy life দিতে পারেন, they can lead happy life, তারা সুন্দর জীবন যাপন করতে পারে, অথবা they lead a happy life, এটা বললে অ্যান্সার হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স। লোড শেডিং occurs because we cannot produce adequate electricity, আমাদের পর্যাপ্ত ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপন্ন নাই, সে কারণে লোডশেডিংটা হয়। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম এর পরে কি বলেছি? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ হাই টাইম দিতে পারেন এভাবে, উই প্রডিউসড মোর ইলেকট্রিসিটি, এখনই পর্যাপ্ত সময় আমরা যেন অনেক বেশি ইলেকট্রিসিটি কি করতে পারি? প্রডিউস করতে পারি। সরাসরি ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছে। এই যে এই সেন্টেন্স গুলো, এগুলো আসলে কোনো রুলের মধ্যে পড়ে না। আই নাম্বার হি জয়েন্ট, তবে ওই টেন্স পূর্বে যে টেন্স পরেও ঠিক একই টেন্স, টেন্স ফলো করবে কিন্তু। I requested him to join me in playing cricket.
আমি তাকে মানে ক্রিকেট খেলায় জয়েন করতে রিকোয়েস্ট করেছিলাম। হি জয়েন্ট উইদাউট এনি হেজিটেশন, হি জয়েন্ট মি, আমাকে কোনো কারণ ছাড়াই কি করেছে, তার সাথে ক্রিকেট ম্যাচে নিয়ে ফেলেছে। তারপর যে নাম্বার, যেমন ধরেন রাইট ফর্ম অফ ভার্বস করানোর সময় আপনাদেরকে বলেছিলাম যে ক্যান, কুড, শ্যাল, আফটার ওটা গিয়া করতে পারবো না, যুক্ত করতে পারবো না। কোনটা এটা? আফটার হি আই নাম্বারে হি জয়েন্ট মি আফটার হি হ্যাড ফিনিশ হিজ হ্যাঁ হবে হবে হবে, তবে ওই আফটারে পাস্ট পারফেক্ট দিতে হবে, পাস্ট পারফেক্ট না দিলে ভুল হবে। যেহেতু হ্যাঁ প্রথম অংশ তো পাস্ট ইনডিফিনিটলি দেওয়া আছে, তাহলে আফটার আমি অনায়াসে দিতে পারি। হ্যাঁ, তো হ্যাঁ, হি ট্রাইড হিজ বেস্ট টু গেট জব বাট হি কুড নট গেট ইট, সর্বোচ্চ চেষ্টা করেছে জব পাওয়ার জন্য, বাট সেটা সে পায়নি। হ্যাড হি গট দ্য জব হি উড, দেখেন হি উড, would, might, shall, should, will, would, can, could, may, might, will, would, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আবার বলছি, shall, should, will, would, can, could, may, might, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে উড আছে, উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো সেন্টেন্সটা আমি এইভাবে দিলাম, he tried his best to get the job but he could not get it, সর্বোচ্চ চেষ্টা করেছে জবটা পাওয়ার জন্য কিন্তু সে পায়নি। had he got the job he would, সে আমাদেরকে কি, he would rely his family poverty, rely অথবা listen, LESSEN, অর্থাৎ ফ্যামিলির যে পোভার্টি, দারিদ্রতা, এটা সে কমাতে পারতো যদি সে জবটা পেত। he would listen, LESSEN, listen his family poverty, পরিবারের দুঃখ দুর্দশা সে কমাতে পারতো, তবে রিলাই হিজ ফ্যামিলি পোভার্টি, রিলাই তো কি বলছো, কমানো, হ্যাঁ, পরিবারের পোভার্টিটা, দারিদ্রতাটা সে কমাতে পারতো না। তো এখানে আমাদের আর 3 মিনিট সময় বাকি আছে, আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। সবাই যেটা করবেন, যা করাচ্ছি নতুন করে করতে হবে না, যা করাচ্ছি এগুলো একটু মনোযোগ দিয়ে ভালো করে একটা মুখস্থ কন্ঠস্থ করে নেবেন, নিয়মগুলো মাথার মধ্যে এঁটে নেবেন। নিয়ম সরাসরি রুলস করলে হবে না, কিন্তু রুলস করে রুলস গুলো মনে থাকে না, কিন্তু এক্সাম্পল করলে এক্সাম্পল গুলো মনে থাকে। যে যেভাবে দিচ্ছি, যেমন ধরেন আজকে যেমন দিলাম, এই যে এখানে এই যে এক্সাম্পল গুলো মনে থাকবে। এই যে the question is too hard for the student to solve, কোয়েশ্চেনটা স্টুডেন্টের এতটাই কঠিন ছিল যে স্টুডেন্টের পক্ষে সেটা সলভ করতে পারেনি। তো আমি বলেছিলাম টু এবং টু, এই টু এবং এই টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ হবে। তারপরে ফর আছে, ফরের পরে নাউন বসাবেন। এই যে ফরের পরে পার্সোনাল অবজেক্টিভ বসাবেন। পার্সোনাল অবজেক্টিভ যেমন ধরেন মি, আস, ইউ, দেম, হিম, আর এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্টিভ। এই যে ফর আছে, ফরের পরে এই যে স্টুডেন্টের the question is too hard for the students, স্টুডেন্টের পক্ষে যে ফর দ্য স্টুডেন্ট সরাসরি নাউন বসে গিয়েছে, অথবা নাউন যদি না থাকে তাহলে যে কোনো অবজেক্ট যা থাকে, যেমন স্টুডেন্টের নাউন আপনি দিতে পারেন them, the question is too hard for them to solve। তো টু এবং টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা এই যে ফর এর পরে আপনি এই অংশগুলো বসালেন, অথবা নাউন থাকলে নাউন বসালেন, কোনো সমস্যা নেই। তারপর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো মূল কথা সেটা হচ্ছে, আপনারা দেখেন এই যে টু এবং টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ, এই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল কথাটা হচ্ছে এটা। তবে এটা বুঝে নিতে হবে, এখানে একটা হিডেন নো বা নট আছে। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, মানুষটা এতটাই দুর্বল যে সে হাঁটতেই পারে না। এটা হচ্ছে মূল কথা, তেমন কঠিন কিছু না। তবে বিষয়গুলো আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে আপনাদের কাছে ক্লিয়ার হবে। অনেকের মনে হতে পারে একটু কঠিন মনে হতে পারে, হয়তো 100% হচ্ছে না, 80%, এটা কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে আসবে। ধুম করে হঠাৎ করে আসবে না, এক্সারসাইজ করতে করতে আসবে। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।